আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নৌশিন সায়রা। নেপালে তরুণদের বিক্ষোভে সরকার পতনের পর প্রতিবেশী দেশ ভারতেও উত্তেজনা দেখা দিয়েছে। বিহারের চাকরি প্রত্যাশীদের আন্দোলনের পর এবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আসামে। বুধবার আসামের তিনসুকিয়া জেলায় প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে মোরান সম্প্রদায়কে অবিলম্বে তফসিলি উপজাতি এসটি মর্যাদা দেওয়ার দাবি জানায়। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন AMSU। বিক্ষোভটি তালা কাকুপাথার ও মার্গেরিটা এলাকায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে শুরু হয়ে তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশে পরিণত হয়। সমাবেশে AMSU সভাপতি পলীন্দ্র বরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি সরকার গঠনের 100 দিনের মধ্যে মোরান সহ 5টি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়া হবে, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি হুঁশিয়ারি দেন 2026 সালে নির্বাচনের আগে যদি দাবি পূরণ না হয় আন্দোলন আরও তীব্র হবে। বিক্ষোভকারীরা জানিয়েছেন 72 ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট পদক্ষেপ না নেয় তবে 15 সেপ্টেম্বর থেকে ব্যাপক অর্থনৈতিক অবরোধ শুরু হবে। AMSU সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন, কংগ্রেস, আসাম গণ পরিষদ, AJP এবং বর্তমানে বিজেপি সবাই তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে। নরেন্দ্র মোদীর আসন্ন আসাম সফরের আগে মোরান সম্প্রদায় তাদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভের পর তিনসুকিয়া থানার চারিয়ালিতেও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রনেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নেপালে ব্যাপক গণবিক্ষোভে ভয়াবহ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত অবকাঠামোতে ক্ষয়ক্ষতির পরিমাণ 200 বিলিয়ন রুপির বেশি, তবে প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেপালি সংবাদ মাধ্যম জানিয়েছে, সিংহ দরবার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়, পার্মানেন্ট ভবন এবং সুপ্রিম কোর্ট সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্থাপনার বেশিরভাগই সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে। নতুন করে নির্মাণে প্রায় 200 বিলিয়ন রুপি লাগতে পারে। এই হিসাব কেবল ভবনের ক্ষেত্রে, অতিরিক্ত ক্ষতির হিসাব এখনো করা হয়নি। বিক্ষোভকারীরা শুধু রাজধানী কাঠমান্ডুই নয়, পোখারা, ইটাহারি, জনকপুর, ধানগতি ও বিরাটনগরের মতো বড় শহরগুলোর সরকারি ভবনে অগ্নিসংযোগ করেছে। বিধানসভা হল, মুখ্যমন্ত্রীর কার্যালয়, কারাগার, পুলিশ স্টেশন, ভূমি ও রাজস্ব অফিস, পৌর ওয়ার্ড কার্যালয় সহ বহু প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু সরকারি স্থাপনায় নয়, রাজনৈতিক নেতাদের বাসভবন, ব্যবসায়িক কমপ্লেক্স, পর্যটন অবকাঠামো, গাড়ির শোরুম ও গণমাধ্যমের অফিসেও আগুন দেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি বেসরকারি খাতেও বড় ধরনের ক্ষতি দেখা দিয়েছে। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে প্রথমে 19 জন নিহত হন, এরপর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এদিকে সরকারি অবকাঠামো ধ্বংস হয়ে পড়ায় প্রশাসনিক কাজকর্ম প্রায় অচল হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের ভবন পুড়ে যাওয়ায় অস্থায়ী তাঁবুতে অফিস করে কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী KP শর্মা ওলি পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরকারের বৈঠক করার মতো নিরাপদ সরকারি ভবনে অবশিষ্ট নেই। কাতারের রাজধানী দোহায় গত 9 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়। এর মধ্যে 5 জন হামাসের সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার লক্ষ্য ছিল সংগঠনের শীর্ষ নেতা খালিল আল হায়ার, তবে তিনি বেঁচে গিয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়ার পুত্র হাম্মাম আল হাইয়া, তার দফতরের প্রধান জিহাদ লাবাদ এবং 3 জন সহযোগী আব্দুল্লাহ আব্দুল ওয়াহিদ, মোমেন হাসুনা ও আহমদ আবদ আল মালিক। কাতারি নিরাপত্তা বাহিনীর সদস্য বদর সাদ মোহাম্মদ আল হুমাইদি আল দোসারি, যিনি হামলার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছিলেন, তিনিও নিহত হন। বৃহস্পতিবার দোহায় শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন এবং নিহতদের জানাজায় অংশ নেন। তার সঙ্গে ছিলেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বাহিনীর প্রধান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। নিহতদের মধ্যে কাতারি নাগরিক বদর সাদ মোহাম্মদ আল হুমাইদি আল দোসারির কফিন কাতারের পতাকায় এবং হামাসের সদস্যদের কফিনগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। জানাজা শেষে মরদেহগুলো মোসাইমির কবরস্থানে দাফন করা হয়। ইসরায়েলের এই হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল তীব্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার স্থান ও সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই পদক্ষেপের জন্য সমালোচনা করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও হামলার নিন্দা জানায়, যদিও পরিষদের বিবৃতিতে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করা হয়নি। তবে পরিষদের সব সদস্যদের ঐকমত্যের মাধ্যমে এই নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন সহ এই প্রস্তাব পাশ বিরল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অবহিত করেন এবং বলেন এটি শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হামলার পরপরই কাতার সফর করেন এবং তীব্র নিন্দা জানান। তিনি বলেন এই হামলা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন এই ধরনের আগ্রাসন গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের বড় জয়কে উদ্বেগজনক ইঙ্গিত বলে আখ্যা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, 2026 সালের জাতীয় নির্বাচনে কি জামায়াত সরকার গঠন করবে? থারুরের মতে আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে, আর সেই সুযোগে জামায়াত শক্তিশালী হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ভোটাররা ধর্মান্ধতার কারণে নয়, বরং দুর্নীতিমুক্ত ভাবমূর্তির কারণে জামায়াতের দিকে ঝুঁকছে। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা ভিপি জিএস সহ বড় জয় পেয়েছে। ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম 14,000-এর বেশি ভোটে বিজয়ী হন, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী পান মাত্র 5,500 ভোট। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জহির বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে 27 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এই রায় দেওয়া হয়। রায় বলা হয়েছে 2033 সাল পর্যন্ত তিনি কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বর্তমানে গৃহবন্দী রয়েছেন বলসোনারো। আদালতে প্রমাণিত হয় তিনি সেরা কর্মকর্তাদের সঙ্গে অভ্যুত্থানের পরিকল্পনা করেন এবং প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভা ও এক বিচারককে হত্যার ষড়যন্ত্র সম্পর্কেও অবগত ছিলেন। এই মামলায় আরও 7 জন উচ্চপদস্থ ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। 2023 সালের 8 জানুয়ারি বলসোনারোর সমর্থকরা সরকারি ভবনে হামলা চালায়। ওই ঘটনায় গ্রেফতারের সংখ্যা ছিল বিপুল। হামাস এই হামলাকে সমঝোতা প্রক্রিয়ার উপর আক্রমণ হিসেবে অভিহিত করেছে এবং তাদের পূর্বের শর্তাবলী অনুযায়ী যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রেখেছে। তাদের দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানসিক সহায়তা প্রবাহ, বন্দি বিনিময় এবং গাজার পুনর্গঠন।
কাতার এই হামলার পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় অবিচল থাকার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির আগামী সপ্তাহে আরব ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে, যেখানে হামলার প্রতিক্রিয়া এবং গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই হামলা কেবল কাতার নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। আন্তর্জাতিক মহলে এই হামলার পরবর্তী প্রক্রিয়া এবং কাতারের শান্তি প্রচেষ্টার প্রতি সমর্থন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের গুরুগ্রামের এক নারী ভয়াবহ ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার শিকার হয়ে খুইয়েছেন প্রায় 5,85,00,000 রুপি। প্রতারকরা কুরিয়ার সংস্থা ও ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কর্মকর্তা পরিচয়ে ভিডিও কলে তাকে 5 দিন নজরদারিতে রেখে হুমকি দেয় এবং টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বাধ্য করে। সরকারি তথ্যে দেখা গেছে 2022 থেকে 2024 সালের মধ্যে এ ধরনের জালিয়াতির মামলা সংখ্যা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 1,23,000-এ। ইতোমধ্যে 8,000-এর বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ওই নারীর অভিযোগ, বিপুল অর্থ লেনদেন হলেও তার ব্যাংক কোনো সতর্ক সংকেত দেয়নি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে লেনদেন গ্রাহকের নির্দেশে হয়েছিল বলে দায় তাদের নয়। মামলাটি এখন ভারতের সর্বোচ্চ ভোক্তা আদালতে বিচারাধীন। এখন পর্যন্ত খোয়া যাওয়া অর্থের মধ্যে মাত্র 1 কোটি রুপি উদ্ধার করা গেছে, তবে বাকি টাকা ফেরত পাওয়ার আশা ক্ষীণ। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন ব্যাংকের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অপরাধ দমনে শিথিলতা তাদের আর্থিক ক্ষতি আরও বাড়াচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জমি আমাদের। বৃহস্পতিবার তিনি পশ্চিম তীরের দখলকৃত এলাকায় নতুন বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেন। এর আওতায় প্রায় 3,400 নতুন বসতি নির্মিত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের একটি বড় অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং দখলকৃত অঞ্চলের অসংখ্য ইসরায়েলি বসতির সঙ্গে নতুন সংযোগ তৈরি হবে। নেতানিয়াহু এ সময় আরও বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি এবং এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা এটাকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। কিন্তু এই বসতির সম্প্রসারণ পরিকল্পনা সেই স্বপ্নকে আরও অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালের পর থেকে পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি অবৈধ হিসেবে বিবেচিত। তবুও ইসরায়েল নিয়মিত এসব বসতিকে অনুমোদন দিচ্ছে এবং সম্প্রসারণ করছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। নেপালের সহিংস বিক্ষোভের সময় দেশের মন্ত্রীরা সামরিক হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে গিয়েছেন। ভিডিওতে দেখা গেছে নেপালের বিভিন্ন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে নিরাপদ স্থানে গেছেন। এক ভিডিওতে অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া করে লাথি মারার দৃশ্য ছড়িয়ে পড়ে। অন্য ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আর্য রানা দেওবা ও নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেওবাকে তাদের বাড়িতে হামলার সময় ধরা হয়েছে। হেলিকপ্টার কিছু মন্ত্রী ও তাদের পরিবারকে উদ্ধার করতে সক্ষম হলেও সহিংসতা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। নেপালের সরকারি কর্মকর্তাদের বাড়িতে আগুন দেওয়া, পাথর নিক্ষেপ এবং রাষ্ট্রীয় ভবনে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে নেপাল কার্যত সরকারহীন অবস্থায় পড়েছে এবং সেনাবাহিনীকে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আল কায়েদার সঙ্গে সম্পর্কিত 19 ব্যক্তি 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী হামলা চালায়। 2টি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, যা টুইন টাওয়ার নামে পরিচিত। তৃতীয়টি পেন্টাগন এবং চতুর্থটি পেনসিলভানিয়ার মাঠে বিধ্বস্ত হয়।
হামলায় ২,৯৭৬ জন নিহত হন এবং ৬,০০০ জনেরও বেশি আহত হন। হামলাকারীরা দীর্ঘ ১ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান ও ফ্লাইট প্রশিক্ষণ নিয়েছিলেন। তারা সমাজে মিশে কাজ করতেন যাতে সন্দেহ কম থাকে। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয় বিমানগুলো ছিনতাই করা সম্ভব হয়। ফ্লাইট ৯৩ এর যাত্রীরা প্রতিরোধের চেষ্টা করলে বিমানটি পেনসিলভানিয়ার মাঠে বিধ্বস্ত হয়। উদ্ধার কাজে প্রাণ হারান ৩৪৩ ফায়ার সার্ভিস কর্মী ও ৬০ পুলিশ সদস্য। ধ্বংসাবশেষ থেকে ছড়ানো বিষাক্ত ধুলা ক্যান্সার ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করে। হামলার পর তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওয়ার অন টেরর ঘোষণা করেন। আফগানিস্তানে তালেবানকে ক্ষমতাচ্যুত করা সহ ২০০৩ সালে ইরাকে অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়, পেট্রিয়ট অ্যাক্ট প্রণীত হয়, আন্তর্জাতিক প্রভাব বিস্তৃত হয়, মধ্যপ্রাচ্য, ন্যাটো ও ৭০টিরও বেশি দেশে সন্ত্রাস বিরোধী আইন শক্তিশালী করা হয়, অর্থনৈতিক ক্ষতি দাঁড়ায় কোটি ডলারে। নিউ ইয়র্ক শহরে চাকরি হারান প্রায় ১,৪৩,০০০ জন। হামলার মাস্টারমাইন্ড ওয়াসামা বিন লাদেন ২০১১ সালে মার্কিন অভিযানে নিহত হন। আজ এখানেই শেষ করছি। আপডেট বিশ্ব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।